কাঁধে ব্যাগ ঝুলিয়ে বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে এক রাজ্যর বিরক্তি নিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে শুভ্রা। শুভ্রাকে দেখেই মনে হচ্ছে রাগে তার মাথা আগুন হয়ে আছে। মুখ দিয়ে বারবার অকথ্য ভাষায় গালি দিতে চেয়েও আশেপাশে মানুষ থাকার জন্য মনে মনে 14 গুষ্টি উদ্ধার করছে। আজ আমি এই মেয়েকে রেখেই চলে যাব। সব সময় দেরি করবে। জন্মের সময় হয়তো দেরি করে এসেছে। লেট লতিফ মেয়ে একটা। বাস তার সময় মতো স্টেশনে হাজির হয়ে গেছে। শুভ্রা আশেপাশে এদিক ওদিক তাকিয়ে তারিনকে দেখতে না পেয়ে রাগে বাসে উঠে পড়ল। বাসে উঠার পর শুভ্রার রাগ এখন আকাশের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। তারিনের জন্য অপেক্ষা করতে করতে সে ভুলেই গিয়েছিল তাড়াতাড়ি বাসে উঠার কথা। বাসে এখন জায়গা নাই বললেই চলে। একটি সিট, তাও আবার জানালার সিট ছাড়া। শুভ্রা দ্রুত গতিতে ওই সিটের দিকে পা বাড়াল। কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। দিন দিন এখন বাসের সিটের সে হাহাকার সৃষ্টি হয়েছে। কিছুদিন পর ড্রাইভারের কোলে বসে যেতে হবে। শুভ্রা বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে আধা বোতল পানি শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এক্সকিউজ মি ম্যাম। পাশ থেকে পুরুষ কণ্ঠ শুনে শুভ্রা পাশ ফিরে তাকিয়ে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখতে পেল। চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, সরি, আমার বয়ফ্রেন্ড আছে। অন্য কোথায় চেষ্টা করেন। ছেলেটি হয়তো এই রকম কথা শুভ্রার কাছ থেকে আশা করে নাই। ভদ্রতার খাতিরে বলল, সরি, আমি আপনাকে অন্য কিছু বলবো বলে ডেকেছি। আপনি যদি দয়া করে আমাকে। ছেলেটি আর কিছু বলার আগেই শুভ্রা বলে উঠল, সরি, মাফ করবেন, টাকা ভাঙতি নেই। কি দিনকাল আসলো, ইংলিশে কথা বলে জিন্স শার্ট পরে এখন ভিক্ষা করতে আসে। গার্মেন্টস করেও তো টাকা আয় করা যায়। দেখতে তো মাশাআল্লাহ ভালো, ভিক্ষা করার কি আছে আজব। ছেলেটি এইবার শুভ্রার কথায় বেশ ক্ষেপে গেল। রাগান্বিত স্বরে বলল, আপনি আমার সিট দখল করে বসে আছেন, এখন আবার আমার সাথে মিসবিহেভ করছেন। আপনার মতো অভদ্র মেয়ের জন্য আজকাল সব মেয়েদের অভদ্র বলা হয়। শুভ্রাও কম যায় না, বসা থেকে উঠে ব্যাগ সিটে রেখে ঝগড়া করা শুরু করে দিল। ভাই রে ভাই, কে তুমি? ভালো মতো কথা বলতে পারেন না, আবার এখন আসছে অভদ্র বলতে। আপনি নিজেই তো মিনমিন গলার মঙ্গল গ্রহের খেদমত করা চাকর প্রাণী। আমাকে আসছে বলতে আমি নাকি অভদ্র? যত্ত সব। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি কে জানে। আপনি যার মুখ দেখেই ঘুম থেকে উঠেন, আগে আমার সিট আমাকে দিয়ে পড়ে ভাবতে থাকেন। উঠুন বলছি। এই সিট যে আপনার কোনো প্রমাণ আছে? কই, আমি তো সিটের গায়ে আপনার নাম দেখতে পাচ্ছি না, তাহলে এই সিট আপনার কি করে হলো? আমিও তো আপনার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কেন বসেছেন? আজব অসভ্য ছেলে তো আপনি। সিট খালি ছিল তাই এসে বসে পড়েছি, এখানে নাম থাকার কি কারণ? ধ্যাত, আপনি কি আমাকে এই সিট দিবেন না? একদমই না। ছেলেটি শুভ্রার সাথে কথায় না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে লাগল। শুভ্রা আর চোখে ছেলেটি দেখছে আর মিটিমিটি করে হাসছে। আজকের সকালটা তার খারাপ যাওয়া সত্ত্বেও এখন ভালো যাচ্ছে। মনে মনে বিশ্বজয়ের তৃপ্তি, তার শরীর ও মন আনন্দে আত্মহারা হয়ে উঠল। বাস থেকে নেমে কলেজ মাঠের উদ্দেশ্য হাঁটা শুরু করল শুভ্রা। হঠাৎ হাতে থাকা মুঠোফোন বেজে উঠলে চোখ দুটি ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে ফোনটা রিসিভ করে বলল, আপনি এখন যে নাম্বারে ফোন দিয়েছেন সে এখন কলেজে পৌঁছে গিয়েছে। অনুগ্রহপূর্বক যদি কলেজ আসতে চান তাহলে পরের বাসে উঠে পড়ুন। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি, ধন্যবাদ। শুভ্রার ফোন কাটার আগেই তারিন বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আমি প্রায় 1 ঘন্টা আগে কলেজ এসে পড়েছি। আপনার জন্য ওয়েট করতে করতে লাস্ট বাসের আগের বাসে আমি চলে এসেছি।
আর কি যেন বলছিলেন ক্লাস শুরু হতে 30 মিনিট বাকি ম্যাম আপনার কি ফোন খারাপ নাকি মাথা খারাপ তোর মাথা খারাপ মাত্রই তো 10টা 10 বাজতে শুরু করেছে ক্লাস তো 10টা 40-এ শুরু হয় 10টা 10 নয় ম্যাম 11টা 10 বাজতে চলেছে তাড়াতাড়ি ক্লাসে চলে আসুন ম্যাম এখনো আসে নাই তারিন ফোন কেটে দিল শুভ্রার মুখ এখন রসগোল্লার মতো হয়ে আছে গতকাল শুক্রবার ছিল বলে ঘড়ির সময় 1 ঘন্টা কমিয়ে দিয়েছিল সে এতক্ষণ তার মাথায় এই কথা আসে নাই বাস্তব জগতে ফিরে আসার পর 1 মিনিটও দেরি না করে দ্রুত পা চালিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করল অনার্স ভর্তি বর্ষে এই নিয়ে সে 4র্থ বার ক্লাস করছে কিছুদিন আগেই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হল প্রজাপতির রঙিন ডানার মতো তার স্বপ্নগুলোও খুব রঙিন ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এখন ধীরে ধীরে বড় হতে চলেছে পরিবারের ছোট মেয়ে হওয়ায় কোনো আবদার তার অপূরণ থাকেনি ক্লাসরুমে ঢুকে তারিনের সাথে বসে বাসের ঘটনাগুলো বলতে লাগল ক্লাসের ফাঁকে কথা বলার মজাই আলাদা সামনে স্যার বা ম্যাম লেকচার দিচ্ছে আর পিছন বা মাঝে বসে ম্যামের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা যাকে বলে রোজা রেখে সামনে খাবার রাখা যদি খাবার খেয়ে ফেলা যায় রোজা হবে না তেমনি স্যার বা ম্যাম দেখতে পেলে নানান ধরনের কথা ও প্রশ্ন ছুড়ে দিবে ছেলেটি দেখতে কেমন রে হ্যান্ডসাম আছে ভালো করে দেখিনি ঝগড়া করার সময় কি এইসব দেখা যায় যে ছেলেটি কিউট নাকি বোকা তারিন দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল তোর দ্বারা কিচ্ছু হবে না এখন চুপচাপ ক্লাস কর দয়া করে আমার মাথা খাবি না শুভ্রা তারিনের কথা কর্ণপাত না করে এমন একটি ভাব নিল যেন এতক্ষণ তারিন তার সাথে বাজে বকবক করে তার পোড়ায় বিরক্ত করছিল রোয়ান ক্যাম্পাসে বসে ছোট চিকন লাঠি দিয়ে বারবার দেওয়ালে বাড়ি দিচ্ছে রাগে তার সমস্ত শরীর জ্বলছে রোয়ানের বন্ধু সিফাত ও আবির বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে কিন্তু রোয়ান রাগের চোটে ঠিক মতো কথা বলতে পারছে না চোখের সাদা অংশ লাল হচ্ছে রাগে এত বড় সাহস আমার সাথে নাটক করে মেয়ে মানুষ বলে কিছু করেনি যদি ছেলে হতো তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম বেয়াদব ফাজি অসভ্য ঝগড়ুটে মেয়ে কোথাকার মন চাচ্ছে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি রোয়ানের কথা শুনে আবির বলে উঠল আস্তাগফিরুল্লাহ লা জিমাল্লাজি লাইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি রোয়ান তাড়াতাড়ি তওবা পড় মানুষ হয়ে অন্য মানুষকে চিবিয়ে খাওয়ার কথা বলছিস কি সব রাক্ষসের মতো কথাবার্তা ইয়াকছি রোয়ান আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকালো আবির গিয়ে সিফাতের পিছনে লুকালো রোয়ান চোখ বন্ধ করে বলল জুতার বাড়ি খেতে না চাইলে ভাগ এইখান থেকে এমনিতেই এখন মারতে খুব ইচ্ছা করছে বেশি ফাউল কথা বললে তোদেরকেই উড়াধুরা মারা শুরু করব সিফাত আবিরের দিকে তাকিয়ে বলল মার খাবি আবির মাথা এদিক ওদিক হেলিয়ে বলল না সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল চল মাঠে যায় ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে রোয়ান সিফাতের কথায় রাজি হল 3 বন্ধু হেঁটে মাঠের দিকে যেতে লাগল আবির এই দিকে ঘোষণা দিচ্ছে অফার চলছে অফার ফ্রিতে মার খাওয়ার অফার কেউ যদি ফ্রিতে মার খেতে চান এক্ষুনি চলে আসুন কোনো অপরাধ ছাড়াই খুব ভালো মার দেওয়া হবে যোগাযোগ করার ঠিকানা আবির ফ্রেন্ড ফর ফ্রি মার অফার 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 খাঁটি শুদ্ধতম অফার রোয়ান আবিরের কথায় হেসে দিল আবির নিজের মাথার চুল টেনে বলল রোয়ানের মতো ছেলেকে হাসানো যে সেই ব্যাপার না অনেক কষ্ট করতে হয় তাকে যেহেতু হাসাতে পেরেছি ইনশাআল্লাহ হাসির কোনো অনুষ্ঠানে সবাইকে হাসাতে আমার 2 মিনিটও লাগবে না ভাবছি হাসিওয়ালা কোম্পানি বা মিরাক্কেলে চলে যাব আর আমি শিওর জয়ী হয়েই ফিরব
কথাটা বলে ছোট একটি ইটের টুকরা মাঠ থেকে কুড়িয়ে জোরে ছুঁড়ে মারল। শুভ্রা আর তারিন হেঁটে এইদিকেই আসছিল। ছোট্ট ইটের টুকরাটি শুভ্রার মাথায় এসে পড়ল। আহ! মাঠ ভর্তি মানুষের সামনে চর নামক বস্তুটি গালে পড়ল। আবিরের এমন চর খাওয়া অভ্যাস আছে, কিন্তু চরটা ভুলবশত আবিরের গালে না পড়ে রোয়ানের গালে পড়েছে। পরিবারের বড় ছেলে হিসেবে চর নামক বস্তুটি তার সাথে কোনোদিন ঘটে নাই। গালে হাত দিয়ে ড্যাবড্যাব করে শুভ্রার দিকে তাকিয়ে আছে রোয়ান। অসভ্য, অভদ্র ছেলে কোথাকার! আমি বাসেই বুঝতে পেরেছি আপনি মানুষটা সুবিধার নয়। বাসে জায়গা পাননি, তাই এখন ইট মেরে রিভেঞ্জ নিচ্ছেন। আপনার নামে এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। শুভ্রা প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্য যেতে নিলে রোয়ান রাগে খপ করে তার হাতটি ধরে ফেলে। এমনিতেই সে শুভ্রার প্রতি ভীষণ রেগে আছে, আর এখন সবার সামনে তাকে চর মারাতে আরও ভীষণ রেগে গিয়েছে। মেয়ে মানুষ বলে এখন শুভ্রা আর ছাড় পেল না। রোয়ান সবার সামনে শুভ্রার গালে থাপ্পড় বসিয়ে দিল। রোয়ানের 5 আঙ্গুলের ছাপ শুভ্রার ফর্সা গালে বসে গিয়েছে। শুভ্রা গালে হাত দিয়ে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল রোয়ানের মুখের উপর। অন্য কোনো সময় হলে হয়তো কান্না করে সাগর বানিয়ে ফেলত, কিন্তু এখন তার কান্না করতে একদমই ইচ্ছা করছে না। অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রা ভেবেছিল রোয়ান শান্ত ও বোকা প্রকৃতির ছেলে, যা বলবে তাই করবে, কিন্তু এখন রোয়ানের মুখের দিকে তাকানোর সাহস সে পাচ্ছে না। তারিন শুভ্রার গালে হাত রেখে রোয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে থাপ্পড় কেন মেরেছেন? নিজে দোষ করে অন্যের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে, তাই না? এক্ষুনি বিচার দিব প্রিন্সিপাল স্যারকে। নাম কি? শুভ্রা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারিন শুভ্রার হয়ে বলল, সাজিয়া আফরিন শুভ্রা। আপনার নাম কে জানতে চেয়েছে? আমি ওই বেয়াদব মেয়ের নাম জানতে চেয়েছি। তারিন কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা কান্না করতে শুরু করে দিল। আজকের মতো অপমান সে আর কোনোদিন হয় নাই। কাঁদতে কাঁদতে বলল, সাজিয়া আফরিন শুভ্রা আমার নাম। আর শুনুন, আমি মোটেও বেয়াদব মেয়ে না। বেয়াদব ছেলে তো আপনি, কথা নেই বার্তা নেই ইট ছুঁড়ে মারেন যার তার গায়ে। পুলিশে দিব আপনাকে, বলবো আমাকে মার্ডার করতে আমার কলেজে এসেছে এই ছেলে। তখন বুঝবেন এই শুভ্রা কি হুম। রোয়ান শুভ্রার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, ওয়াও, কি সুইট কথাবার্তা। শোনো, আমাকে পুলিশ বা প্রিন্সিপালের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি চাইলে আমি এক্ষুনি ওদের ডেকে আনতে পারি। আনবো কি? আশেপাশে মানুষগুলো তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। এই দেখে তারিন শুভ্রার কানে কানে বলল, এই শোন, এইখান থেকে চলে যাই। এই ছেলেকে দেখে মনে হচ্ছে পাওয়ারফুল ছেলে। আমরা বাজে বকে কিছু করতে পারবো না। এখন কিছু বললে পরে এতে বিপরীত কিছু হয়ে যাবে। তাছাড়া সবাই দেখছে, এইখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার চেয়ে ক্যান্টিনে বসে খাবার খেয়ে পরের ক্লাস করা ভালো হবে। শুভ্রা তারিনের কথা শুনে রাজি হল। রোয়ানের দিকে ঘৃণা চক্ষু দৃষ্টিতে তাকিয়ে তারিনের হাত ধরে যেতে নিলে পিছন থেকে রোয়ান ডেকে উঠল, মিস শুভ্রা, আমি কি তোমাকে যেতে বলেছি? শুভ্রা দাঁড়িয়ে রইল। রোয়ানের সাথে কথা বলার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই তার নেই। রোয়ান শুভ্রার মুখ দেখে ভালোভাবেই বুঝতে পারল। বুঝার পরেও মুখে দুষ্টু হাসি নিয়ে আবির আর সিফাতকে বলল, গাইস, ফার্স্ট ইয়ারের কোনো রেগিং হয়েছিল? সিফাত মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভেবে ফোন বের করে, এমনকি একটি ভাব নিচ্ছে, মনে হচ্ছে কোনো বড় ধরনের অফিসে কাজ করে। অফিসের কোনো মিটিং কবে কখন কোনো সময়ে করে তার হিসাব ফাইলে রাখে, আবার দরকার হলে ফাইল বের করে সব ডিটেলস অফিসের কর্মকর্তাকে বাধ্যতামূলক বলে। ফোন ঘাটাঘাটি করার পর ভ্রুজোড়া কুঁচকে মাথার চুল টেনে বলল, সরি রে, এইবার ফার্স্ট ইয়ারের কোনো রেগিং হয়নি।
রোয়ান ঠোঁটের কোণায় দুষ্টু হাসি রেখে দিয়ে তারিনের দিকে প্রশ্ন ছুঁড়ে মারল। কোন ইয়ার? ফার্স্ট। শুভ্রা তারিনের হাতে চিমটি কেটে দ্রুত গতিতে বলল। আমরা দ্বিতীয় বর্ষে। রোয়ান আগেই বুঝতে পেরেছে শুভ্রা ফার্স্ট ইয়ারে, কোচ শুভ্রা তাকে চিনে নাই। নতুনরা অবশ্যই চিনবে না, তবুও জিজ্ঞাসা করল। কোন ডিপার্টমেন্ট? কত নম্বর রুমে ক্লাস করছো? ক্লাসের প্রধানকে? রোল কত? শুভ্রা এইবার খুব বড় মুশকিলে পড়ে গেল। ডিপার্টমেন্টের নাম আর ক্লাসের প্রধানের বলতে পারলেও কত নম্বর ক্লাসে দ্বিতীয় বর্ষের ক্লাস হয় এটা তার অজানা। শুভ্রার চুপ থাকা থেকে রোয়ান মনে মনে আরেকটি কুবুদ্ধি তৈরি করে নিল। এমনিতেই দোষ করেছ, তার উপর মিথ্যা, তোমার শাস্তি তো খুব জটিল হবে মিস শুভ্রা। এই সিফাত, আবির বলতো এদের দুইজনকে কি শাস্তি দেওয়া যায়? আবির বলল, এদের দিয়ে ড্যান্স করালে কেমন হয়? ফ্রিতে বাদর নাচ দেখা যাবে, হাহাহা। রোয়ান ধমকের সুরে বলল, একদিন তোকে মারার জন্য আমার পায়ের দামি জুতোগুলো ছিঁড়তে হবে। সব সময় বাজে কথা মুখে লেগেই থাকে। সিফাত আবিরের মাথায় চড় মেরে বলল, ওর কথা বাদ দে। শোন, দোষ যেহেতু তোর সাথে করেছে তাহলে শাস্তি তুই দে। রোয়ান মনোযোগ সহকারে কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের দুজনের পা একসাথে বাঁধা হবে। 20 বার না থেমে দুইজন এই ভার্সিটির পুরো মাঠ, ক্যাম্পাস, ক্যান্টিন, এমনকি পুরো বিল্ডিং গুলোতে একবার যাবে আরেকবার আসবে। মনে রাখবে 20 বার। রোয়ানের কথা শুনে শুভ্রা মাঠে দাঁড়িয়ে পুরো ভার্সিটি চোখ বুলিয়ে নিল। 3 ঘন্টা ধরে হাঁটলেও 10 বার হয় কিনা বলা মুশকিল। শুভ্রা করুণ চোখে রোয়ানের দিকে তাকাল। শুভ্রাকে অনেকে বলেছে শুভ্রার চোখে নাকি জাদু আছে। কেউ তার চোখের দৃষ্টির দিকে তাকিয়ে বারণ করতে পারবে না। আজ শুভ্রা পরীক্ষা করার জন্যই রোয়ানের দিকে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব 20 বার ভার্সিটি ঘুরা? শুভ্রার করুণ দৃষ্টি রোয়ানের পাথরের মন গলাতে সক্ষম হল না। রোয়ান তখন বলল, ওকে 25 বার দিল, তাড়াতাড়ি যাও। আবির 3টা রুমাল একত্রে বেঁধে তারিন আর শুভ্রার পা বেঁধে দিল। দুই বান্ধবী একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটা শুরু করল। কেউ কেউ তাদের দুজনের এই দৃশ্য ফোনে বন্দী করছে, কেউ বা হাসছে, আবার কেউ দুঃখ প্রকাশ করছে। তারিন এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়তে লাগল। শুভ্রা নিজেও অনেকটা ভেঙে পড়েছে। সে ভাবছে আজ তার জন্যই তারিনের এই অবস্থা সৃষ্টি হয়েছে। 1 ঘন্টা 25 মিনিট হওয়ার পর রোয়ান লোক পাঠিয়ে শুভ্রা ও তারিনকে জানিয়েছে আর হাঁটতে হবে না। এতক্ষণ হাঁটার পর শরীর তাদের যায় যায় অবস্থা। একবার সিঁড়ি বেয়ে উপরে উঠা, আরেকবার নিচে নামা, তাদের দুইজনের পা অচল হবার উপক্রম। ধপ করে সিঁড়ির উপরে বসে পড়ল তারিন। আবির পাজি ছেলেটা অনেক শক্ত করে তাদের পা বেঁধেছে। তারিনের পা লাল হয়ে আছে। শুভ্রা হাঁটার পথে উষ্টা খেয়ে পা ছিলে ফেলেছে। খুব খারাপ এই ছেলে। মন চাচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে গঙ্গা নদীতে ফেলে দেই। বজ্জাতের হাড্ডি। শুভ্রার কথা শুনে তারিন বলল, বোন, তুই এতক্ষণ হাঁটার পর কিভাবে এত কথা বলছিস? তুই মানুষ না রোবট? আমি আজ বাসায় যেতে পারবো না। তুই না চিকন হতে চাচ্ছিস তাহলে তোর জন্য এই হাঁটা খুবই জরুরি। কয়েকদিন এইভাবে হাঁটলে চিকন হয়ে যাবি। হ্যাঁ, আমি প্রতিদিন এইভাবে হাঁটি আর কিছুদিন পর চিকনি চামেলি হয়ে বাতাসে উড়ে বেড়ায়, এটাই তো তুই চাস, তাই না? ধ্যাত, তোর সাথে কথা বললেই কথা বাড়বে। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার পক্ষে আর হাঁটা সম্ভব না। যদি পারিস একটা গাড়ি নিয়ে আয়। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, আসো বাবু, তোমায় কোলে নিয়ে বাসায় দিয়ে আসি। যত্ত সব ঢং। শুয়ে আছে ঝিনুক।
একটি হাত ঝিনুককে জড়িয়ে ধরেছে, অন্য হাতটি ঝিনুকের মাথায় বিলি কেটে দিচ্ছে। হাতটি ধীরে ধীরে ঝিনুকের ঘাড়ের কাছে এসে স্লাইড করছে। ঝিনুকের ঘুম ভেঙে গেল। এত রাতে তার রুমে কে এসেছে ভাবতেই ভয় পাচ্ছেও। কিন্তু ঝিনুক বুঝতে পারছে এই মানুষটিকে। এই স্পর্শ তার অনেক আগে থেকেই চিনা। হঠাৎ ঘাড়ে নখের আঁচড় কাটল লোকটি। ঝিনুক কান্না জড়িত কণ্ঠে লোকটির দিকে তাকিয়েই জোরে চিৎকার দিল, আহা, আহা! তারিন ও রিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে বর্ণ এসে ধমক দিয়ে বলল, এইভাবে চিৎকার দিল কেন? বাসায় কি ডাকাত পড়েছে? শুভ্রা তখন ঘুম মাখা কণ্ঠ নিয়ে রাগান্বিত স্বরে বলল, ভাইয়া, এই দুইটা মেয়ে হরর মুভি দেখছে, এখন যে ভূতের এন্ট্রি হইছে তাই দুইটা এইভাবে চেঁচাচ্ছে। ওদের চিল্লানো শুনে আমি ঘুম থেকে দাঁড়িয়ে পড়েছি। বর্ণ দেখল তারিন ও রিয়া একজন আরেকজনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। শুভ্রা সোফার উপরে উঠে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। শুভ্রা, মিথ্যা বলবি না, তুই নিজেও তো ভীতু। ভয় পেয়ে সোফার উপরে উঠে দাঁড়িয়ে আছিস। এতই যেহেতু ভয়, তাহলে দেখিস কেন এইসব হরর মুভি? শুভ্রা তখন বলল, হরর মুভি দেখতে ভালো লাগে। তাছাড়া আম্মু আব্বু বাসায় নেই, তুইও তো বললি আজ বাসায় আসবি না, তাই তো আপু তারিনকে আজ আমাদের বাসায় থাকতে বলেছে। এখন দেখি তারিন আসার পরে তুইও চলে এসেছিস। আব্বু আম্মু বা আমি বাসায় থাকি আর না থাকি, এই জন্য কি হরর মুভি দেখতে হবে? রিয়া বর্ণের কথা শুনে বিরক্ত গলায় বলল, বলছি না ভালো লাগে। এখন যা তুই ঘুমা। কিন্তু রিয়ার কথার মাঝে কিন্তু শব্দটি থাকার কারণে বর্ণ খুব ভালো করেই বুঝতে পারল কেন রিয়া কিন্তু বলেছে। আর বলতে হবে না, ভয় তো এখন একটাও ঘুমাতে পারবি না। এখন আমাকে রাত জাগতে হবে আপনাদের জন্য। শুভ্রা, রিয়া ও তারিন মাথা দিয়ে হ্যাঁ বুঝাল। শুভ্রারা 3 ভাই বোন। বর্ণ, সে হল শুভ্রা আর রিয়ার আপন বড় ভাই। রিয়া হল শুভ্রার বড় বোন। আদুরিনী শুভ্রা ছোট থাকায় বর্ণ ও রিয়া তাকে খুব ভালোবাসে। শুভ্রার আব্বু আম্মু তারা শুভ্রার দাদু বাড়ি গিয়েছে, সেই সুবাদে তারিনকে নিমন্ত্রণ করল রিয়া। 3 জন মিলে হরর মুভি দেখছে আর চিৎকার করছে। 3 মেয়ের চিৎকারে বেচারা বর্ণ তাদের সামনে টুল বসিয়ে বসে রইল। পরের দিন সকালে বর্ণ নাস্তা এনে শুভ্রা, তারিন ও রিয়াকে দিল। শুভ্রা ও রিয়া নাস্তা করে রেডি হতে চলে গেল। তারিন বসে বসে খাচ্ছে। ওই কম খা, এমনিতেই মোটা হয়ে যাচ্ছিস, কিছুদিন পর তো তোকে পাওয়াই যাবে না। কেউ ফুটবল ভেবে নিয়ে যাবে। তুমি আমার খাবারে নজর দেও কেন ভাইয়া? খাবার মুখে দিয়ে তারিন বর্ণকে প্রশ্ন ছুড়ে দিল। তারিনের মুখে ভাইয়া ডাক শুনে বর্ণের ইচ্ছা করছে তারিনের মুখ চেপে ধরে স্কচ টেপ লাগিয়ে দিতে, কিন্তু সংকোচ থাকার জন্য পারছে না। তবুও হালকা রাগ দেখিয়ে বলল, আরেকবার ভাইয়া ডাকলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। এখন যা, গিয়ে রেডি হয়ে কলেজ যা। পড়ালেখা না করলে আমার বাচ্চারা শিক্ষিত মা পাবে না। বর্ণের কথা তারিন এক কান দিয়ে শুনছে, অন্য কান দিয়ে বের করছে। ওর মতো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে 3 জন মিলে ঘুরতে বের হল। গতকালের ঘটনার জন্য লজ্জায় শুভ্রা আর তারিন কলেজ যাবে না, তাই রিয়াকে জোর করে নিয়ে গেল ঘুরার জন্য। 3 জনের হাতে হাওয়া মিঠাই ও পপকর্নের প্যাকেট। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিয়ার বয়ফ্রেন্ডের জন্য। 1 বছরের রিলেশন, কিন্তু এখন অবধি শুভ্রার সাথে সরাসরি দেখা হয়নি রিয়ার বয়ফ্রেন্ডের। হাওয়া মিঠাই মুখে দিয়ে শুভ্রা রিয়াকে জিজ্ঞাসা করল, দুলাভাই কিন্তু মোটেও সুবিধাজনক নয়। 2 মিনিটের কথা বলে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে, তবুও আসার কোনো খবর দেখছি না। এই রকম কেয়ারলেস ছেলেকে কিভাবে পছন্দ করলি তুই আপু? শুভ্রার সাথে তাল মিলিয়ে তারিনও বলা শুরু করল, ঠিক ঠিক দুলাভাই, কিন্তু মোটেও ভালো কাজ করছে না।
শালিকাদের এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করাচ্ছে এই দুলাভাই চাই না। রিয়া কিছু বলার আগেই একজন ছেলে হাঁফাতে হাঁফাতে এসে বলল, হ্যালো রিয়া, সরি দেরি করে আসার জন্য। ছেলেটির মুখের দিকে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে দেখে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটি দেখতে শ্যামলা, হাইট এত বেশি না, বাট চোখগুলো বড্ড সুন্দর। ভাষা ভাষা চোখগুলোতে এক অদ্ভুত ক্ষমতা আছে শুভ্রার মনে হয়, কিন্তু তার বোন রিয়ার সাথে ছেলেটিকে একটুও মানায় না। রিয়া যে প্রকৃতির মেয়ে, সে কিভাবে এমন একটি ছেলে পছন্দ করল শুভ্রা বুঝতে পারছে না। রিয়া শুভ্রার চোখ দেখে আন্দাজ করতে পারল কিছুটা। শুভ্রার ভুল ধারণাগুলো রিয়া ভেঙে দেওয়ার জন্য শুভ্রাকে প্রশ্ন করল, আচ্ছা শুভ্রা, বলতো ভালোবাসা কি? একজন মানুষ কিভাবে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়? ভালোবাসা কি রূপ দেখে হয় নাকি মন দেখে হয়? রিয়ার কথায় শুভ্রা উল্টো জবাব দিয়ে বলল, জীবনে তো প্রেমেই করলাম না, আবার ভালোবাসা কি বুঝব? তবুও মনে যা আসে বল। প্রেম ভালোবাসা নিয়ে তোর চিন্তা ভাবনা কেমন জানা দরকার। রাস্তার ধারে চারজন দাঁড়িয়ে কথা বলছে। তিনজন মেয়ে, একজন ছেলে। আশেপাশে মানুষগুলো বারবার আর চোখে দেখছে। চারজন ব্যক্তি সেদিকে নজর না দিয়ে তাদের মতোই কথায় ব্যস্ত। শুভ্রা রিয়ার প্রশ্নের উত্তর যেভাবে দিল তা শুনে রিয়ার বয়ফ্রেন্ড ইক্খান হেসে দিল। উত্তরটি ছিল, ভালোবাসা হচ্ছে চায়না কোম্পানির মতো, যা টিকলে অনেক দিন আর না টিকলে 2 দিনও না। ভালোবাসা হচ্ছে প্রতিদিন প্রেমিক প্রেমিকার প্যাচাল পারা। প্রেমিকের উক্তি, ওই ছেলের সাথে কেন কথা বলছো, আর বলবে না কোনো চাচাতো মামাতো ভাইয়ের সাথে কথা বলবা না, আরও কত কিছু। আর প্রেমিকার উক্তি, ওই মেয়ে কেন তোমার পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, এইসব আজাইরা কথা বার্তা বলা। প্রেম হলো প্রেমিকের অসুখ হলে প্রেমিকার হাম্মি দেওয়াতে অসুখ ভালো হয়ে যাওয়া। প্রেম ভালোবাসা মানে সারারাত আজাইরা কথা বলে সাধের ঘুম জলে ভাসিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো স্কুল কলেজ ফাঁকি দিয়ে এইখানে ওইখানে ঘুরে ফেরা আর বাসায় হাজারটা মিথ্যা কথা বলা। প্রেম ভালোবাসা হলো জানু, বাবু, সোনা, লোহা, তামা ইত্যাদি ইত্যাদি নামে ডাকা। প্রেম ভালোবাসা মানে তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, তোমাকে ছাড়া অন্য কারো হতে পারবো না, এমনকি আমি নিজেকে অন্য কারো ভাবতে পারবো না। কিন্তু ঠিকই কিছুদিন পর দেখা যায় প্রেমিকা অন্যজনের হয়ে গেছে আর প্রেমিক আবারও নতুন কাউকে খুঁজছে। প্রেম ভালোবাসা হলো আপনজনকে ফাঁকি দিয়ে অন্যজনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। আর এখন প্রেম মানে ওমা গো টুরু লাভের মতো হাস্যকর ডায়লগ। এইসব ব্লা ব্লা ব্লা। ইক্খান শুভ্রার কথা শুনে বলল, রিয়া, তোমার বোনের কথা শুনে এখন আমার মাথা ঘুরছে। সবাই যদি ওর মতো ভাবত তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, রোমিও, জুলিয়েট এই পৃথিবীতে এত কীর্তিমান হতো না। সবাই প্রেম ভালোবাসা ছাড়াই নাম ডাক হয়ে যেত। ভুল তো কিছু বলি নাই ভাইয়া। আমি প্রেম ভালোবাসা যা মনে করি তাই বলছি। এইটা আমার মনের কথা। রিয়া তখন তারিনের দিকে একই প্রশ্ন ছুড়ে দিল। তারিন তখন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রেম ভালোবাসা যখন আসে তখন হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। বুক ধক ধক শব্দ করে। নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, একদম বিমানের থেকেও ফাস্ট। তখন ভালোবাসার মানুষের সামনে যেতে লজ্জা করে। পুরো মুখ লাল টমেটো হয়ে যায়, ধমকা বাতাস আসে আর চুল উড়িয়ে দিতে শুরু করে। পরে দুজন দুজনের চোখের দিকে তাকায় আর হারিয়ে যায়, এমন কিছুই পড়েছিলাম গল্পে। আবার স্টার জলসা বা স্টার প্লাস নাটকগুলোতে ও দেখছিলাম এমন হয়। হিরো হিরোইন 2000 মাইল দূরে থাকলেও বুঝতে পারে কে কোথায় আছে। ইক্খানের কাছে তারিন ও শুভ্রার কথাগুলো বড্ড ভালো লাগলো। মেয়ে দুইটা বড় হলেও স্বভাব চরিত্রে এখনো বাচ্চাই আছে। ইক্খান তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, আমরা কোথাও বসে কথা বলি। রিয়া, শুভ্রা আর তারিন সায় দিল ইক্খানের কথায়।
রিয়া তখন ইক্ষানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা। ভালোবাসা মানে কমিটমেন্ট, একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা, কখনো প্রিয় মানুষটির প্রতি অশুভ আচরণ না করা, ক্ষতি না চাওয়া, সুখে দুঃখে সব সময় পাশে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা। এ ভালোবাসা কালের মতো পরিবর্তন হবে না, সব সময় একই থাকবে। তবে এ ভালোবাসা শুধু ভালোবাসা দিবসের জন্য নয়, সারা জীবনের জন্য। সুখে দুঃখে সব সময় ভালোবাসা, মায়া দেখানো, কখনো বা আদর দেখানো, আবার কখনো শাসনও করা। ভালোবাসা মনের একটি অনুভূতি। এ অনুভূতিটা কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। এ ভালোবাসা শুধু মানুষে মানুষে নয়, সব জীব ও জোরের প্রতিও হতে পারে। তবে জীবজোরের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তা হল মনুষ্যত্ব। কিন্তু একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা থাকতে হবে নিখুঁত, যেখানে থাকবে সম্মানবোধ, কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি ভালোবাসা একদিনের জন্য নয়, একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। কিন্তু এখন ভালোবাসা, প্রেম ইত্যাদি নামে অনেকে এর খারাপ প্রভাব করছে, তা কিন্তু আসলে ভালোবাসা না, তা হলো চাহিদা, যা সমাজকে খারাপ করছে। শুভ্রা হয়তো সেই ভালোবাসার কারণে সে এখন প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, সে এইটাকে চায় না কোম্পানি নামে বলে। কিন্তু প্রেম ভালোবাসার মাঝেও পার্থক্য আছে। ভালোবাসতে হলে কখনো রূপ দেখে ভালোবাসা ঠিক না। খাঁটি মন ও বিশ্বাসের যোগ্য এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে নেওয়া উচিত। ইকখান ডোন্ট মাইন্ড, আমি শুভ্রাকে কিছু বলতে চাই। জানি কি বলবে। আমাকে কেন পছন্দ করেছো? আমার মাঝে এমন কিছু নেই যা একজন মেয়ের ভালোবাসা পেতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। রিয়া, তুমি বলতে পারো। ইকখানের কথা শুনে শুভ্রা মাথা নিচু করে ফেলল। রিয়া তখন বলল, আমি যেমন মেয়ে আমার জন্য সুন্দর, হ্যান্ডসাম, বড়লোক ছেলের অভাব পড়বে না, কিন্তু ভালো একটি মনের খুব অভাব পড়বে। কিছুদিন আগে ফেসবুক জোরে ট্রোল হলো, দেখলি না স্বামী তার স্ত্রীকে খুন করেছে। মনে আছে প্রথম আমি তোকে শুধু ছেলেটির ছবি দেখিয়েছিলাম, তুই তো দেখার সাথে সাথে ক্রাশ খেয়ে বসেছিলি। যখন বললাম ছেলেটা খুনি তখন কি বলেছিলি মনে আছে তোর? শুভ্রা উত্তর দিল, বলেছিলাম সুন্দর মুখের আড়ালেই শয়তান লুকিয়ে থাকে। কিন্তু এই বলে সব সুন্দর ছেলেরা কি খারাপ? আরে গাধি, সবাই খারাপ হতে যাবে কেন? কালো, ফর্সা, লম্বা, খাটো, চিকন ও মোটা সবার মাঝেই খারাপ ভালো আছে। কিন্তু আজকাল ছেলে মেয়ে ফর্সা বা হ্যান্ডসাম বা কিউট বা হট লকিং না হলে মুখ ফিরিয়ে নেয়, এটা খুব অন্যায়। চেহারা সৌন্দর্য মহান আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ে অহংকার বা কষ্ট পাওয়ার অধিকার কারো নেই। আল্লাহ তাআলা বুঝে শুনেই সবাইকে তৈরি করেছেন। তার মানে ভালোবাসতে হলে সুন্দর কালো না দেখে ভালো মানুষ অনুযায়ী ভালোবাসতে হবে। এই তো লক্ষ্মী বোন আমার, কি সুন্দর বুঝে গেল। শুভ্রা ইকখানের কাছে সরি বলল। ইক্ষিন মজার ছলে সব উড়িয়ে দিল। চারজন মিলে অনেক ঘোরাঘুরি করে বিকালে বাসায় চলে গেল। বর্ণ রাতে রিয়া আর শুভ্রার সাথে বসে আড্ডা দিচ্ছে। আড্ডা করার মূল কারণ তারিন সম্পর্কে কিছু জানতে পারা, তারিনের ব্যাপারে কিছু বলা। শুভ্রা খাটের মাথায় বালিশ লম্বা করে দিয়ে অর্ধেক শুয়ে থাকা অবস্থায় বই পড়ছিল। রিয়া চেয়ারের উপর পা তুলে পড়ছে। বর্ণের কথায় শুভ্রা ও রিয়া পড়া থেকে অমনোযোগী হয়ে বর্ণের কথায় মনোযোগ দিল। শুভ্রা, তারিনের কি রিলেশন আছে? শুভ্রা চেহারায় বিরক্ত ভাব এনে বলল, প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না আমার। তারিনের রিলেশন থাকুক আর না থাকুক তোর কি হুম?
ওহ আচ্ছা, তার মানে নেই। এইভাবে রেগে যাচ্ছিস কেন আজব? ফাজিল পোলা, সব সময় এক কথা শুনতে কার ভালো লাগে? আচ্ছা, তোর কি খারাপ লাগে না এক কথা প্রতিদিন রিপিট করা? রিয়ার কথায় ভাবনাহীন ভঙ্গিতে উত্তর দিল বর্ণ। বিরক্ত লাগে কি আর জিজ্ঞাসা করতাম। আচ্ছা, তোরা পড়ালেখা কর, আমার কাজ আছে, আমি যাচ্ছি। বর্ণ রুম থেকে বের হওয়ার সাথে সাথে শুভ্রা দৌড়ে দরজা লাগিয়ে দিল। রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করল, এই ছেলেকে বিশ্বাস নেই, কখন কিভাবে চলে আসতে পারে জানতেও পারবো না। যাই বলিস শুভু ভাইয়া কিন্তু তারিনকে খুব লাভ করে। ভাইয়া শেষমেশ এই পেতনিকে পছন্দ করল। পৃথিবীতে মেয়ের খুব অভাব ছিল, বুঝলি রে আপু। ফাইজলামি বাদ দিয়ে পড়তে বস। হু হো হো। রুমের ভেতর একা একা পায়চারি করছে রোয়ান। কিছুক্ষণ আগে বাবার অনেক গালি খেয়ে পেট ভরে গেছে তার। এই একটা মানুষ যাকে রোয়ান বাঘের মতো ভয় পায়। পায়চারি করছে আর হাত কামড় দিচ্ছে। যখন খুব টেনশনে থাকে রোয়ান তখন এই কাজটা করে সে। চিন্তার কারণ, রোয়ান তার বাবাকে বলেছিল সে ঘুরতে যাবে, টাকা দেওয়ার জন্য কিছু। রোয়ানের বাবা টাকা দিতে নারাজ, সেই জন্য টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে তার। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি এঁটে নিল রোয়ান। পরের দিন বাড়ি থেকে পালিয়ে দৌড়ে রাস্তার মোড়ে যাচ্ছে রোয়ান। ভোর সকালে বাসায় কাউকে কিছু না বলে পালিয়েছে সে। হাতে একটা লাগেজ। রাস্তার ধারে এসেই লাগেজটা রাস্তা রেখে ওর বন্ধু আবিরকে ফোন দিল। আব্বে হালা, তাড়াতাড়ি আয়, আমার আব্বা এক্ষুনি চলে আসবে, পরে আর আমার ঘুরতে যাওয়া হবে না। ফোনের ওপাশ থেকে ঘুম মাখা কণ্ঠে আবির বলল, সরি, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। আবিরের বাচ্চা, একবার খালি তোরে সামনে পাই তাহলে আমার জুতা তোর গাল, মনে রাখিস শালা, তাড়াতাড়ি আয় বলছি। 10 মিনিটের ভিতর না আসলে তোরে খুন করব বলে দিল ম। খুনের হুমকি পেয়ে ঘুম থেকে উঠে বসে ফোন নাম্বার চেক করল। রোয়ানের ফোন নাম্বারটা দেখে ভয় ঢুক গিলে বলল, এই শোন শোন রোয়ান। আবির কিছু বলতে যাবে, রোয়ান ফোন কেটে দিল। এত ভোরে মানুষজন রাস্তায় কমেই পাওয়া যায়, তাই রোয়ান মেয়েদের স্কার্ফ মাথায় পেঁচিয়ে টং দোকানের সাথে বসার জায়গাগুলোতে বসে রইল। পালিয়ে আসার সময় যখন ব্যাগ গুজাচ্ছিল তখন স্কার্ফটি চোখে পড়ে। এই স্কার্ফ শুভ্রার। বাস থেকে নামার সময় ভুলক্রমে স্কার্ফ ফেলে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে স্কার্ফ একদম নতুন, মাত্র কিনে এনেছে। শুভ্রার সেই স্কার্ফ এখন রোয়ান মাথায় দিয়ে বসে আছে। আবিরের বাচ্চা, যদি 10 মিনিটে না আছিস তাহলে আজ জুতা পেটা করব তোকে। রোয়ান ঘড়ির দিকে তাকিয়ে গজগজ করতে করতে নিজের পায়ের দিকে তাকালো। ওহ গড, এইটা কি করলাম আমি? পালানোর জন্য শেষমেশ দুইটা দুই কালারের জুতা পরে আসলাম। এখন যদি রাস্তায় আমায় কেউ দেখে নির্ঘাত পাগল ভাববে। সব দোষ আমার আব্বার। বলছি ঘুরতে যাব কিন্তু দিবে না, তাই তো পালিয়ে আসছি। এখন যখন বাসা থেকে টাকা ও ছেলে কাউকেই খুঁজে পাবে না, তখন দেখব কাকে এত শাসন ও বকা দেয় আব্বু। আবিরের জন্য ওয়েট করছে রোয়ান। 27 মিনিট পর আবিরের গাড়ি এসে হাজির। তাড়াতাড়ি গাড়িতে উঠে আবিরকে বলল ব্যাগ গাড়িতে উঠাতে। আমি কি তোর চাকর নাকি, যখনই যা বলবি সব শুনব? দোস্ত দেখ, দুই কালারের জুতো পরে আসছি, প্লিজ ব্যাগ উঠিয়ে গাড়ি স্টার্ট দে। সিফাতের কাছে যাবার আগে শপিং মলে যেতে হবে। জুতো না কিনলে মান সম্মান আর কিছুই থাকবে না। আবির ব্যাগপত্র গাড়িতে তুলে প্রথম শপিং মলে গেল। রোয়ান তার জুতোর মাপ ও কি ধরনের জুতো পরে ডিটেলস বলল। আবির জুতো কিনে আনল। সিফাতের বাসা থেকে ড্রপ করে তারা ঘুরতে বের হল। চলবে।